চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান সহ স্থানীয় বিএনপি নেতারা। প্রতিষ্ঠার ৬৯ বছরেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে। কর্মচারীদের ঘুষ বাণিজ্যে দিশেহারা রোগী। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড প্রবৃদ্ধি চট্টগ্রাম বন্দরে। আমদানি রপ্তানির চাপ সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এবং বাম্পার ফলনের পরেও ফুলকপি নিয়ে মাথায় হাত কৃষকের। ন্যায্য দাম না পেয়ে জমিতেই ফেলে রাখছেন সবজি, ক্ষতিপূরণ দাবি। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরে যাওয়ার সময় রাস্তায় দলীয় নেতাকর্মীদের ঢল নামে। ব্যানার ফেস্টুন নিয়ে দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে নেত্রীকে বিদায় জানান তারা। এদিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানাবেন তার ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের স্থানীয় নেতারা। শেখ হাসিনা সহ গুম, খুন ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট সরকার বাতিল করেছে বলে জানালেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ। রাজনৈতিক দলগুলো সংস্কার বেশি চাইলে নির্বাচন আয়োজনে ৬ মাস বেশি সময় লাগতে পারে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সুরাইয়া মুনির রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে উপ প্রেস সচিব বলেন, ই পাসপোর্ট প্রস্তুত হলে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে SMS পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুম, খুনে জড়িত 22 ব্যক্তি ও জুলাই হত্যাকাণ্ডে জড়িত 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে উল্লেখ করে এ তালিকায় শেখ হাসিনার নামও রয়েছে বলে জানান তিনি। এবং হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এবং জুলাই কিলিংয়ের পরে জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন। এ সময় প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। চিফ অ্যাডভাইজার মহোদয় উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু এই বিষয়টা বারবার জানিয়েছেন। যদি কম রিফর্ম হয় তাহলে উনি বলেছেন যে এটা ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করা যেতে পারে। আর একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো বা আমাদের অংশীজন যদি মনে করেন যে আরও বেশি রিফর্ম করবে, সেক্ষেত্রে এটা আরো 6 মাস লাগবে আর কি। এই সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন প্রেস সচিব। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক বেটার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠার ৬৯ বছর পরও রোগী সেবায় প্রত্যাশার ধারের কাছে নেই জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রয়োজনের তুলনায় খুব কম সুযোগ সুবিধা আর জনবলের অভাবের প্রধান কারণ। এর সাথে যুক্ত হয়েছে হাসপাতালে কর্মচারীদের ঘুষ বাণিজ্যের অনাচার। ফলে সেবার বদলে ভোগান্তি জুটছে রোগী আর স্বজনদের। হাসপাতালটির নানা অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত মাহবুব হাসান রিপনের প্রতিবেদনে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল দেশে বুকের রোগের জন্য বিশেষায়িত এই জাতীয় প্রতিষ্ঠান। রাজধানী ছাড়াও সারা দেশ থেকে এই হাসপাতালে প্রতিদিন প্রায় 1000-এর মতো রোগী আসেন চিকিৎসা নিতে। তবে এইসব রোগীদের জন্য শয্যা আছে সব মিলে প্রায় 700টি। এইসব শয্যার বেশিরভাগই রোগী দ্বারা পূর্ণ থাকে। ফলে খালি শয্যা পেতে এক প্রকার যুদ্ধই করতে হয় রোগী স্বজনদের। সেই ক্ষেত্রে ধর্ণা দিতে হয় হাসপাতালের কর্মচারীদের কাছে। ভর্তি লিখছে, সিটও পাচ্ছি না, কিছু না, কিন্তু ভিতরে অনেক কষ্ট। অনেক সময় আমার বসাই রাখছে, বেড দেবে, এর কাছে যায় ওর কাছে যায়,
আমার বেড দেয় না কেউ। আগে ভর্তি হওয়া বা গুরুতর অসুস্থ হওয়া রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ওয়ার্ডে শয্যা দেবার কথা থাকলেও এই ক্ষেত্রে টাকা না দিলে গন্তব্য হয় হাসপাতালের মেঝে। একটা রুগী এখানে নিয়ে আসছে, ভিক্ষে করে ভাত খায়, সে 4,000 টাকা নিয়ে আসছে, তার থেকে 3,500 টাকা নিয়ে গেছে বেড দেওয়ার জন্য। অনেক মানুষ আজকে সিট নিয়ে তারা গেছে, তারা পয়সা দেবা একটা টোল ইউজে নিতে হয়, তাও 100 টাকা দেয়। কইছে সকালে পাইবেন, রাইতে একজন আইয়ে কইতাছে যে 10 দিনের জন্য সিট নিতে পারো, 3,000 টাকা, ডেইলি 300 টাকা। হাসপাতালের এইসব নানা অব্যবস্থাপনা ও ঘুষের দুর্বৃত্তায়নে ক্ষুব্ধ রোগী ও তার স্বজনরা। জেনে টাকা ছাড়া কোনো চিকিৎসা নেই। এক আনসার এখানকার নামও জানি না, তো আমারে বলতেছে রাত্রেবেলা যে ভাই আপনি এখানে অনেক ট্রাভেল, 8-10 হাজার টাকা হইলে আপনাকে সিট দেওয়া যাবে। পেন্টিং সিট 12,000 টাকা। তাহলে এটা কিসের সরকারি হসপিটাল? স্যার আমি তো নাম চিনি না। সকালবেলা আসছি, সিট চাইছি, কইছে 2টার পরে যদি পাই তাহলে সিট দিব, নাইলে পাওয়া যাইব না। এদিকে হাসপাতালে রোগীদের সরকার বরাদ্দ ঔষধ দেবার কথা থাকলেও রোগীর স্বজনকে প্রায় সব ঔষধ কিনতে হয় বাইরের ফার্মেসি থেকে। এমনকি মেলে না রোগীদের জন্য সুষম খাবারও। খাবার দেয়, খাওয়া দাওয়ার তো কোনো কথাই নাই, টাকাটাও দেয় না। সংকট হয়েছে ফিল্টার পানি, ওয়াশরুম, এটা কোনো ব্যবস্থা নেই। ওয়াশরুম পুরো নোংরা থাকে, রোগী যা যাবে, আমার বাবা হচ্ছে শ্বাসকষ্টের রোগী, যতটুকু সুস্থ হয়ে ওয়াশরুমের ভিতর গেলে আবার সে অতটুকু অসুস্থ হয়ে ফিরে আসে। অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের সীমাবদ্ধতার কথা। এই জন্যই তো আমি যে বললাম যে আমি 2 মাস করে রোস্টার করছি, এখানে কেউ থাকতে পারবে না। শুধু এই হসপিটালের না, বাইরের লোকজনও আছে। আমি তো স্পেসিফিক নামও বলতে পারবো না, কিছু বলতে, এটা তো আপনি দেখছেন, আপনি ঘুরে দেখছেন, কাজে আপনি আমার চেয়ে এই ব্যাপারে কম জানেন, আমি বলবো না। আমি কয়েকজনকে শোকজ করছি, আমরা রিপ্লাই দেওয়ার পরে পরবর্তীতে আমাদের একটা কমিটি করা আছে, কমিটি সেটা ডিসিশন নেবে। 1955 সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি তার সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমনটি প্রত্যাশা করেন এখানে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন মাইলফলক ছুঁয়েছে চট্টগ্রাম বন্দর। গেল 1 বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। বন্দর চেয়ারম্যান জানান 2023-এর তুলনায় 2024-এ বেশি জাহাজ এসেছে, কমেছে গড় ওয়েটিং টাইম। আমদানি রপ্তানির চাপ সামলাতে নেওয়া হয়েছে বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। 2024 সালে চট্টগ্রাম বন্দরে 3.27 মিলিয়ন টিইউস কন্টেইনার, 123 মিলিয়ন টন কার্গো এবং 3,867টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 7.42%। বে টার্মিনাল যখন হবে, আমরা এটা সুযোগ সুবিধা ব্যবসায়ীদের জন্য আরও এটা কি হবে, আমরা লাভবান হব। দ্রুত পণ্য আসবে, পণ্য খালাস হবে, দ্রুত সময়ের মধ্যে আমাদের আমদানিকারক বা রপ্তানিকারকরা পণ্য হাতে পাবে। বন্দরে যখন কন্টেইনার আসে তখন আমাদের এখানে ওয়ারফ অ্যান্ড চার্জগুলো দিতে হয় অনেক বেশি। তো যদি বে টার্মিনাল হয়, ব্যবসায়ীরা অনেক সুফল পাবে। আমাদের দক্ষতা, আমাদের ডলারের প্রাপ্যতা, আমাদের বন্দরের যে ইকুইপমেন্ট, সেগুলি সবগুলি মানে ঠিক মতো চলছে। বেড়েছে রাজস্ব আয়ও। 2023 সালে 4,165 কোটি টাকা রাজস্ব আয়ের বিপরীতে 2024 সালে আয় হয়েছে 5,055 কোটি টাকা। আমরা এই বছর 3.27 মিলিয়ন টিইউস কন্টেনার হ্যান্ডলিং করেছি, যা ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। একইভাবে 123 মিলিয়ন মেট্রিক টন অফ কার্গো হ্যান্ডলিং করেছি, সেটাও সম্পূর্ণভাবে ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। আগামীতে চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়লে দ্বিগুণ বাড়বে কন্টেইনার হ্যান্ডলিং। এ চাপ সামলাতে দ্রুত বে টার্মিনালের কাজ শুরু ও শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান। বন্দরকে যদি আমরা এফিশিয়েন্ট করতে পারি, তাহলে আমাদের যেমন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, ঠিক একইভাবে দেশের উন্নতিতে এটা অত্যন্ত সহায়ক অবদান রাখবে। সেজন্য বন্দরকে কত গতিশীল করা যায়, সক্ষমতা আরও কীভাবে বাড়ানো যায়, সেইটা নিয়ে আমরা
সবসময় কাজ করব। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগ বাড়ছে উল্লেখ করে 2027-28 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে হওয়া চুক্তিও কার্যকর হওয়ার আশা বন্দর চেয়ারম্যানের। আফরিন পপি, মোহনা সংবাদ। ফুলকপির বাম্পার ফলন হলেও এবার ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ মেহেরপুরের চাষিরা। বিক্রি করতে না পেরে অনেকে জমিতেই কেটে ফেলে দিচ্ছেন ফুলকপি। এ অবস্থায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। মেহেরপুর জেলায় এবার 2000 হেক্টর জমিতে ফুলকপির চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হওয়ায় দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। মৌসুমের শুরুতে একটি ফুলকপির 40 থেকে 50 টাকা বিক্রি হলেও তা এখন 1 টাকায় নেমে এসেছে। অনেক পাইকাররা আবার কিনতেও চাচ্ছেন না। ফুলকপি বিক্রি না হয় জমিতেই নষ্ট হচ্ছে। কেউ কেউ ট্রাক্টর দিয়ে ফুলকপি গুঁড়িয়ে দিচ্ছেন, কেউ বা ব্যবহার করছেন গবাদি পশুর খাদ্য হিসেবে। এ অবস্থায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ব্যবসায়িক নাই যে নিয়ে যাবে, হয়তো দাম তারাও দাম পাচ্ছে না, আমাদের সাথে নিতে পারছে না। আমি তো কপি গরুর জন্য নিতে এসেছি। হেভি কষ্টে আছি আমরা। বিক্রি হলে করবো কি, ওটা যদি চাষ করে ফেললাম, বিক্রি যাওয়ার আমার 1 লাখ টাকা খরচ, আমার 3 বিঘে বিয়ের উপরে সার পানি মুনিশ খরচ। আমরা ফুলকপি বেচতে পারছি না, পাটি পাইনি, বেচা কিনা হয়েছে না। দামও তো নেই, যেহেতু সার, বীজ, লেবার খরচ, কীটনাশক এগুলো তো খুব দাম বেশি, যার জন্য চাষি খুব তো নাজেহাল। ক্ষতি পুষিয়ে দিতে সরকারি সহায়তা বরাদ্দ দিলে কৃষকদের মাঝে তা বিতরণ করার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা জানি যে উৎপাদন বেশি হলে সেবার দাম কমে যায়, যে কারণে কিছুটা দাম কম। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে থাকে। আমরা যদি সরকার থেকে সেরকম সহায়তা পাই তাহলে আমরা দিতে পারবো। প্রতি বিঘা জমিতে ফুলকপি চাষে প্রায় 40,000 টাকা খরচ হলেও বিক্রির হিসাবে এখন 5,000 টাকাও হচ্ছে না। বুশরাত জাহান, মোহনা সংবাদ। বাগেরহাটের মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌরুট সংলগ্ন দাউদখালী নদীর উপর সেতু না থাকায় দুর্ভোগে 5 ইউনিয়নের হাজারো মানুষ। স্থানীয়দের উদ্যোগে কাঠের সেতু বানিয়ে তা ব্যবহার হলেও এখন অবস্থা একেবারেই বেহাল। এতে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। পাকা সেতুর দাবি এলাকাবাসীর। দ্রুত জনদুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেল সংলগ্ন দাউদখালী নদী খননের সময় ভেঙে ফেলা হয় 3টি পাকা ব্রিজ, কিন্তু দীর্ঘ 5 বছরেও সেখানে কোনো ব্রিজ নির্মাণ না হওয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করে। বর্তমানে জরাজীর্ণ সেতু দিয়ে পারাপারে দুর্ভোগ পোহাচ্ছেন 5 ইউনিয়নের হাজারো মানুষ। প্রায় 4 বছর আগে গ্রামবাসীর অর্থায়নে ঝনঝনিয়া এলাকায় শিকিরহাট ফয়লাবাজার সংলগ্ন তেলিখালী এবং সগুনা এলাকায় তৈরি হয় কাঠের ব্রিজ, কিন্তু সংস্কারের অভাবে সেটিও এখন বেহাল। ফলে প্রতিনিয়ত বিপাকে পড়ছেন অসুস্থ রোগী এবং স্কুলগামী শিক্ষার্থীরা। আমাদের এই জায়গাতে রোগী নিয়ে বাড়ানো যায় না। আমার এই পিছনের এই সাইডে অন্ত 7-8টা ইউনিয়নের লোক এই পথেই যাওয়া আসা করে। 10-15 দিন চলাচলার পর ভেঙে যাচ্ছে, তারপর মানুষ বিকল্প পথ দিয়ে কষ্ট করে তার ফয়লা বাজার। ব্রিজটা আসলে আমাদের খুব প্রয়োজন। এই ফয়লা বাজার কাছে বেকারির মাল নিয়ে যায়, অনেক সময় গাড়ি কাইতে পড়ে, উল্টে পড়ে, দুর্ঘটনা ঘটে। কয়েকবার সংস্কার করা হলেও এখন একেবারেই চলাচলের অনুপযোগী সেতুটি। এতে জেলা শহরের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। আমাদের কাঠের পোলটা ভেঙে গেছে, এই জন্য আমরা একটা ভালো একটা ব্রিজ চাই। আবেদন করি সরকারের কাছে এই জায়গায় যেন একটা পাকা ব্রিজ হয়, আমাদের এলাকাবাসীর দাবি। দুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একটা ব্রিজ সম্পর্কে যেটা জেনেছি যে কাজ অর্ধেক হয়েছে এবং পরবর্তীতে ওই কাজগুলো যেন দ্রুত হয় সেটার ব্যবস্থা নিচ্ছি, এবং বাকি যে 2টা ব্রিজের কথা বললেন সেগুলো আমরা লিখিত আকারে আপনারা দিলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং জনদুর্ভোগ যেন লাঘব হয়। অচিরেই পাকা সেতু নির্মাণের মাধ্যমে পারাপারের সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.1 মাত্রার ভূমিকম্পে চীনের তিব্বতে শতাধিক মানুষের মৃত্যু ও 130 জন আহত হয়েছে। ডিংরি প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে সহস্রাধিক ঘরবাড়ি। ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ায় বাড়তে পারে মৃতের সংখ্যা। সরকারি তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
তিব্বতের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9টার দিকে ডিংরি অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্পটি। এতে তাৎক্ষণিকভাবে মারা যায় 53 জন। দুপুর নাগাদ এই সংখ্যা 100 ছাড়িয়ে যায়। 7.1 মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপালের লবুস পর্বত থেকে 93 কিলোমিটার উত্তর পূর্বে। ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশকে 1000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা থাকতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। ক্ষতিগ্রস্ত এলাকায় অভিযানে নেমেছে চীনা বিমান বাহিনী সহ 1500 দমকল কর্মী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের উপর অবস্থিত হয় প্রতিবেশী চীন, নেপাল ও ভারতেও কম্পন অনুভূত হয়েছে। এর আগে 2008 সালে চীনের সিচুয়াং প্রদেশে ভূমিকম্পের আঘাতে 70,000 মানুষের মৃত্যু হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সারা দেশেই চলছে শীতের দাপট। বুধবার সকাল থেকেই রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে, সেই সাথে ছিল ঠান্ডা বাতাস। শীতের খবর জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী শফিকুর রহমান। তার কাছে জানবো উত্তরবঙ্গের শীত পরিস্থিতি। শফিক, নিশ্চয়ই যুক্ত হতে পেরেছি। জানতে চাই আজ ভোর থেকে শীতের তীব্রতা কেমন দেখছেন আপনার ওখানে? যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড আছে, এই শিশু ওয়ার্ডে যদি আপনাকে বলি যে রংপুর অঞ্চলে, অর্থাৎ শুধু রংপুর জেলা নয়, রংপুর বিভাগে কিন্তু গত কয়েকদিন ধরে তীব্র শীত আর ঘন কুয়াশায় কিন্তু এই অঞ্চলের মানুষেরা খুব একটা ভালো নেই। বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা আছে তারা শীতজনিত রোগে তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তারা ভর্তি হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু শ্রম বিক্রি করার জন্য আসে, তারা কিন্তু অনেকেই শ্রম বিক্রি করতে না পেয়ে তারা কিন্তু ঘরে ফিরে যাচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে যারা চাকরিজীবী মানুষ, বিশেষ করে হাসপাতালে শিফটিং অর্থাৎ মর্নিং শিফটে ডিউটি করে, তাদের কিন্তু এই বিশেষ করে বাহনগুলোর খুব সমস্যা হয়, যার কারণে তারা অনেকটাই আসতে পারে না। আর রংপুর যে আবহাওয়া অফিস আছে তারা যে বিষয়টি বলেছে যে রংপুর মেডিকেল কলেজ, আজকে রংপুরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 12 এবং আর্দ্রতা 100%, যার কারণে এই অঞ্চলে এবং সূর্যের মুখ দেখা মিলছে না, যার কারণে এই অঞ্চলে মানুষেরা কিন্তু খুব ভালো নেই। এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড সহ প্রত্যেকটি বেড ভরে গেছে এবং বাইরেও কিন্তু অনেককেই এই চিকিৎসা নেওয়ার জন্য দেখা যাচ্ছে। এই ছিল রংপুর থেকে তীব্র শীত আর ঘন কুয়াশার সর্বশেষ তথ্য। জি শফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। যে নাসির উদ্দিন, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। আমরা অল্প সময়ের মধ্যে জানিয়ে দেব দেশের শীর্ষ দৈনিকগুলো আজকের প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে খালেদা জিয়ার লন্ডন যাত্রা, পথে নেতাকর্মীদের ঢল। মহাসড়ক নির্মাণের ব্যয় বাংলাদেশে বেশি, 4 লেন মহাসড়ক। হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল। সমকালের শিরোনাম জল্পনা শেষ খালেদার লন্ডন যাত্রা, পৌঁছাবেন আজ বিকেলে। সেতুর টোলে চলছে এখনো নৈরাজ্য। নির্বাচন মাঠ সাজাচ্ছেন তরুণরা, সরাসরি ভোটে রাষ্ট্রপতি চায় নাগরিক কমিটি। লন্ডনের পথে খালেদা জিয়া, ভোটে বিলম্ব মানবে না বিএনপি, এরকম শিরোনাম ছিল বাংলাদেশ প্রতিদিনে। রয়েছে যুগান্তর, তারা শিরোনাম করেছে বিদায় জানাতে লাখো মানুষের দল, লন্ডনের পথে খালেদা জিয়া। অর্থনীতি ধ্বংস করতেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব, ব্যবসায়ী নেতাদের প্রতিক্রিয়া। বণিক বার্তার শিরোনাম দেখব শেখ হাসিনার পতন আগে থেকেই টের পেয়েছিল চীন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রা। চীন, ভারত, থাইল্যান্ড শুভেচ্ছা না জানালেও জানিয়েছে বাংলাদেশ মিয়ানমারের স্বাধীনতা দিবস। লন্ডনের পথে খালেদা জিয়া, বিদায়ী শুভেচ্ছায় নেতাকর্মীদের ঢল, মায়ের অপেক্ষায় তারেক রহমান। খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু। তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত, শিরোনাম ছিল নয়া দিগন্তের। রয়েছে দ্য ডেইলি স্টার, গ্যাস ক্রাইসিস হিটস হাউসহোল্ডস ইন্ডাস্ট্রিজ, খালেদা ফাইনালি অফ টু ইউকে ফর ট্রিটমেন্ট। শিরোনামগুলো একটু দেখে নিলাম। আমরা একটি শিরোনামই তো পড়লাম বারবার, আপনি শুনলেন যে আপনি জানেন যে
খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। গতকালকে উনি ওরাল দিয়েছেন লন্ডনের উদ্দেশ্যে, এখনও লন্ডনে পৌঁছায়নি। আমি ওভারঅল এই বিষয় নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। দেখুন, খালেদা জিয়ার চিকিৎসা নিতে যাওয়ার ইস্যুটা শুধু গতকালকে বা গত কয়েকদিনের ঘটনা না। এটি আসলে জানেন যে দীর্ঘ হয়তো 2-3 বছর বা তার বেশি সময়ের একটি আলোচনার প্রেক্ষাপট, এটি রাজনীতির অঙ্গনেরই আলোচনা। শুধু তিনি অসুস্থ, স্বাভাবিকভাবে চিকিৎসা নেবেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটা স্বাভাবিক ছিল না দীর্ঘদিন ধরেই, কারণ সেটার সঙ্গে রাজনীতি জড়িয়ে গেছিল। সেটা আওয়ামী লীগ সরকারের আমল থেকেই তিনি বারবার অ্যাপ্লিকেশন করেছেন, তিনি দিতে চান, এবং সেই বারবারই সেটি ফিরে গেছে। সেই অ্যাপ্লিকেশন বা তার ডক্টর ডিমান্ড করেছে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার, সেগুলো ফিরে গেছে, এবং সেটা অবশেষে হলো। তিনি এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই আবারও যেটা আলোচনা যে তিনি যে কোনো সময় যেতে পারেন, সেটি হলো। এর সঙ্গে কালকে দেখলাম যে বিএনপি নেতাকর্মীদের এক ধরনের ঢল, যেটা পথে পথেই ছিল, এবং সেটি খুবই স্বাভাবিক, কারণ সুস্থতার জন্য তারা প্রার্থনা করছেন, তারা চান তাদের নেত্রী সুস্থ হয়ে আসবে। হয়তো সেই সুস্থতার সঙ্গে ভবিষ্যৎ রাজনীতির অনেক ধরনের সম্পর্ক তৈরি হবে, কারণ সুস্থ বেগম জিয়া রাজনীতির জন্য আরও বেশি ফ্যাক্টর হয়ে উঠবে আশা করা যায়, তার দলের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ তার পুরো দেশের জন্য হয়তো হবেই। তিনি সুস্থ থাকা অবস্থায় তার যে থিঙ্ক ট্যাঙ্ক, তিনি বিএনপিকে দীর্ঘদিন ধরেই টেনে নিয়ে টানছেন, টেনে নিয়ে গেছেন, সামনের দিনে হয়তো তার পরিকল্পনাও বিএনপি এক ধরনের বড় ফ্যাক্টর হয়ে উঠবে। সেই সব বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তার খালেদা জিয়ার এই যাত্রা এক ধরনের দলীয় নেতাকর্মীদের যেমন এক ধরনের চাঙ্গা করবে, এবং দেশের জন্য এটি একটি ভালো দিক হবে, কারণ বিএনপির বলতেই তো খালেদা জিয়া এখনো পর্যন্ত, এবং গতকালকে মানে লাখো মানুষের ঢলই বলা যায় তাকে স্বাগত জানাতে বা বিদায় জানাতে, সেটা সেই অর্থে স্বাভাবিকই আসলে। এটা হওয়ারই কাঙ্ক্ষিতই ছিল, হওয়ারই ছিল, কারণ তাদেরও প্রত্যাশার যে জায়গাটা, যে তাদের নেত্রী সুস্থভাবে ফিরে আসুক, এবং বিএনপির জন্য সেটা এক ধরনের সুবাতাস বইবে আশা করা যায়। বলা যায় যে অনেক বছর তো বিএনপি এরকম একটি শান্তিপূর্ণভাবে, মানে নিজেরা জানে যে আমরা যে বের হয়েছি তাতে কোনো বাধার সম্মুখীন হব না, সেটা একটা বড় ফ্যাক্টর। সেটা গতকালকেই বহু বছর পরে ছিল, আমরা দেখেছি। এবং আরেকটি বিষয় যে ওখানে ছেলে তারেক জিয়া, তার সাথে 7 বছর পর মা ছেলের দেখা হবে, এটা তাদেরকে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ওয়াইফ জুবাইদা রহমান এবং বিএনপির আরও বেশ কয়েকজন স্থানীয় যারা নেতারা আছে তারা তাকে স্বাগত জানাবে, এবং লন্ডনের যে হাসপাতালে সেখানে হয়তো চিকিৎসা নেওয়া শুরু করবে। তবে যেটা খুব বেশি যে 7 বছর পরে মা ছেলের সাক্ষাৎ, এবং সেটা এক ধরনের ভিন্ন আবহাওয়া হয়তো তৈরি করবে। আমরা এখান থেকে কতটুকু দেখতে পারবো জানি না, কিন্তু ওখানে নিশ্চয়ই এক ধরনের ভিন্ন আবহাওয়া তৈরি হবে মা ছেলের এতদিন পরে সাক্ষাৎ। এবং তারেক রহমানও তো দীর্ঘদিন অসুস্থতা ভোগ করতে হয়েছে তাকে, যখন ইয়ার সময় পর থেকে ওনাকে যখন গ্রেফতার হয়, নানা ধরনের তাদের আলোচনা হবে নিশ্চয়ই সেখানে, খুব স্বাভাবিক। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নির্বাচনী মাঠ সাজাচ্ছেন তরুণরা, সরাসরি ভোটে রাষ্ট্রপতি চায় নাগরিক কমিটি। আসলে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, মূলত খুব বেশি রকম আলোচনা চলছে নির্বাচন নিয়ে, এবং সেটি মনে খুব অল্প দিনের মধ্যেই সেই আলোচনা আরো ভারী হবে। কি মনে করেন আপনি, নির্বাচনী মাঠ সাজাচ্ছেন তরুণরা? হ্যাঁ, নির্বাচনী মাঠ সাজাচ্ছেন তরুণরা, সেটা বোঝাই যাচ্ছিল, এবং সেটা তারাও চাইবে নিশ্চয়ই। চাওয়া তাদের যৌক্তিকতা আছে, কারণ তরুণদের যৌক্তিকতার জায়গাটা ওইখানে। আমরা দেখুন, একটা আমাদের যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে ধরনের আমরা রাজনৈতিক ব্যবস্থা দেখে আসছি, সেটি হচ্ছে ধরুন পরিবারতন্ত্র এক ধরনের বলতে পারি আমরা, এটা আমার অবজারভেশন। সেটা হচ্ছে আওয়ামী লীগও যদি আপনি বলেন পারিবারিক প্রভাব ছিল, বিএনপিকে যদি ধরেন সেটাও এক ধরনের পরিবার প্রভাব ছিল। হ্যাঁ, সেখানে তরুণ নেতৃত্ব এসেছে। আমরা যদি তারেক রহমানের চিন্তা করি, সেও একসময় তরুণ নেতৃত্ব থেকে এসেছিল। তরুণ নেতৃত্বকে স্বাগত জানানোর উচিত, এটা আমি বলতে চাই যে তরুণ নেতৃত্বকেই স্বাগত জানানো উচিত। আপনি একটি কথা বলছিলেন যে স্বাধীনতা পরবর্তীতে আমাদের দেশে আজকে এ পর্যন্ত আমরা কিন্তু যে মুখগুলো, সেগুলো হচ্ছে মানে রাজনৈতিক মুখগুলো, সেগুলো যারা একটু বয়স্ক, হ্যাঁ সবাই কাজ করবে, বয়স্কদের পরামর্শ নিয়ে তরুণরা কাজ করবে। তরুণ রাজনীতিবিদ এবং তরুণদের আসুক, সেটাই থাকা উচিত। কারণ এখন যে সময়, যে ধরনের বিশ্ব আমরা দেখতে চাচ্ছি, সেখানে নতুন নতুন ইনোভেশন, রাজনীতিতেও কিন্তু রাজনীতির ক্ষেত্রেও নতুন নতুন চিন্তা পরিকল্পনা খুবই দরকার। সেখানে তরুণদের এখনকার যে মেন্টালিটি, তারা দেশকে যেভাবে দেখতে চায়, সেই মেন্টালিটি থেকে পিছিয়ে থাকলে আসলে সেই দেশ, অন্যান্য দেশগুলো, যে দেশগুলো আসলে
তারুণ্য নির্ভর কিংবা তরুণদের পরিকল্পনাকে, চিন্তাকে, তাদের থিঙ্ক ট্যাঙ্ক, তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেয়, সেইগুলোকে যদি আমরা বাদ দিয়ে আসলে গতানুগতিক চিন্তা করি, মানে কনটেম্পোরারি অন্য দেশের সাথে কম্পেয়ার করতে গেলে আপনার অ্যাডাপ্টেশনটা তো দরকার। সেখান থেকে তো পিছিয়ে যাব আমরা যদি তরুণদের আমরা প্রাধান্য না দিই, তরুণদের চিন্তাকে, পরিকল্পনাকে যদি আমরা সামনে আনতে না পারি, সেটা হবে। কারণ আমরা দেখুন 20 বছর আগের চিন্তার সঙ্গে 20 বছর পরে বা 30 বছর পরের চিন্তার কিন্তু অনেক পার্থক্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। সেই জায়গাটাতে আপনি বর্তমান সময়ের যে ধ্যান ধারণা সেটাকে আনতে হলে তরুণদের দরকার আছে, তরুণদের প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ দরকার। তবে এখানে একটু কথা, আমরা বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত কতটা প্রস্তুত এই ধরনের প্রেক্ষাপটকে স্বাগত জানানোর ক্ষেত্রে, সেইটা কিন্তু একটু বিষয় আছে, সেখানে গবেষণার বিষয় আছে, আলোচনার বিষয় আছে। রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বে যিনি থাকবেন বা যারা থাকবেন তাকে কিভাবে দেখতে চায় বাংলাদেশি মানুষ, সেইখানে একটু আলোচনার বিষয় আছে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে এক কথায় যদি বলেন, বিএনপি মানে ভোট বিলম্ব মানবে না, বিএনপি এরকম একটা শিরোনাম করেছে প্রতিদিন, মানবে না, বিএনপি মানবে না। তাদের সাম্প্রতিক যে বক্তব্য সেটা দেখে মনে হয় তারা নির্বাচনটা খুব দ্রুতই চায়, এবং সেটার জন্য মূলত কারণ হচ্ছে তারা এই মুহূর্তে মাঠ তাদের কন্ট্রোলে, সেটা যত দেরি হবে মাঠ হয়তো তাদের কন্ট্রোল থেকে বাইরে যেতে পারে। এই চিন্তা থেকেই আমার ধারণা তারা এতটা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। এরই সাথে শেষ করছি মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেব। চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনের পথে খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানাবেন তারেক রহমান সহ স্থানীয় বিএনপি নেতারা। প্রতিষ্ঠার 69 বছরেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে। কর্মচারীদের ঘুষ বাণিজ্যে দিশেহারা রোগী। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের রেকর্ড প্রবৃদ্ধি চট্টগ্রাম বন্দরে। আমদানি রপ্তানির চাপ সামলাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এবং বাম্পার ফলনের পরেও ফুলকপি নিয়ে মাথায় হাত কৃষকের। ন্যায্য দাম না পেয়ে জমিতেই ফেলে রাখছেন সবজি, ক্ষতিপূরণ দাবি। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকেন, ধন্যবাদ সবাই।